2 দিন পর আমার ফুফাতো ভাই আমাকে ফোন করে যা বলল তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মামি অনেক অসুস্থ। আমি আর ভাবি মামিকে হাসপাতালে নিয়ে এসেছি। তুই আয়, তোর ভাই একটা কাজে দেশের বাইরে গিয়েছে, 3 দিন পরে আসবে, তাই তুই এসে দেখে যা। আচ্ছা দেখি কি করা যায়। তারপর আমি মা বাবাকে গিয়ে বললাম আমার আম্মু অসুস্থ। আচ্ছা ঠিক আছে তুমি যাও, আর তোমার সাথে আমরাও যাব। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি আমার রুমে গিয়ে রেডি হয়ে নিলাম, আর বাবা মাও রেডি হয়ে নিলেন। গাড়ি নিয়ে রওনা হলাম গন্তব্যে। এর আগে হাসানকে বলেছি হাসপাতালের ঠিকানা মেসেজ করে দিতে, তাই সে আমার ফোনে টেক্সট করে দিল। এইদিকে যখন মাঝপথে পৌঁছালাম, কিরে আজকে এখনো অফিসে আসলি না কেন, নাকি কোনো সমস্যা? আমার আম্মু অসুস্থ, তাই তাকে দেখতে যাচ্ছি, এই জন্য অফিসে আসতে পারবো না আজকে। আচ্ছা ঠিক আছে, তো কবে থেকে আসবি? কালকেই জয়েন করব। আচ্ছা ঠিক আছে, ভালো মতো আসবি। আচ্ছা। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর আমরা গন্তব্যে পৌঁছালাম। এইদিকে আম্মুকে ডাক্তার বেডে শিফট করেছেন। আম্মুর তেমন কিছু হয়নি, শরীর দুর্বল থাকার কারণে অজ্ঞান হয়ে গিয়েছেন। আমরা একজন নার্সকে জিজ্ঞাসা করলাম 309 নম্বর রুমটা কোথায়। সে দেখিয়ে দিল। আমি রুমের দরজায় গিয়ে নক করি, ভিতরে আসবো? আসো। তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? হাসান বলল তুমি আসবে, তবে তোমার সাথে ওনারা দুজনকে চিনতে পারলাম না তো। ওনাদের চিনতে পারবেন, আগে আম্মুর জ্ঞান ফিরতে দেন, সবাইকে একত্রেই বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে। আরো কিছুক্ষণ পরে দেখলাম মায়ের জ্ঞান ফিরেছে। তিনি চোখ খুলে আমাকে দেখলেন। কেমন আছো আম্মু? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল, এখন সুস্থ আছি। আমি জানি তোকে অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু আমার তো কিছুই করার ছিল না। আমিও তোকে ভুল বুঝেছিলাম। তারপর থেকে প্রতি রাতেই তোর জন্য দোয়া করতাম যেন তুই ভালো থাকিস। তোর সাথে ওনাদের তো চিনলাম না। ওরা কে? আম্মু ওনারা আমার বাবা মা, ওনাদের হারিয়ে যাওয়া সন্তানই আমি। কিন্তু তুমি তো বলতে আমি তোমাদেরই সন্তান। আমি তো এটাও বুঝতে পারিনি, যদি আমি ওনাদের সন্তান হই তাহলে আমাদের এখানে সবাই জানবে, আর আমি কোনো না কোনোভাবেই জানতে পারতাম, কিন্তু তা তো হলো না। আমাকে একটু বলো আমি আসলেই ওনাদের সন্তান কিনা। তুই আমাদের সন্তান না, তবে ওনাদের সন্তান কিনা তাও বলতে পারবো না। তাহলে তো আমাদের আত্মীয়রা কেউ তো জানে না। তারাও কেউ জানে না, শুধু জানতাম আমি, তোর বাবা আর তোর বড় ভাই। আচ্ছা আম্মু সব বুঝিয়ে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে জানতে হলে আজকে থেকে আরো 19 বছর আগে ঘুরে আসতে হবে। তবে তোকে আরো আগে থেকেই বলতে হবে, আরো 14 বছর আগে, মোট 33 বছর আগে। তখন আমি কলেজে পড়তাম, মাত্র কলেজে উঠেছি, মানে 1ম বর্ষ। তখন একটা ছেলেকে দেখতাম আমার পিছু নিত, আবার কলেজে তাকিয়ে থাকতো। আমি কিছু বলতাম না, ছেলে দেখতেই সুন্দর ছিল। এইভাবেই চলতে থাকে কিছুদিন। আমি ছেলেটার দিকে কিছুটা আকৃষ্ট হয়ে গিয়েছিলাম। তারপর কিছুদিন পর ছেলেটা আমাকে প্রপোজ করে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি কি পারবে আমার হাতে হাত রেখে অনেক দূরে পাড়ি দিতে? আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। একত্রে বৃষ্টিতে দুজনেই 2 হাত ধরে হাঁটতে। আগে কখনো প্রপোজ করেনি, তাই আমি জানি না। আমাকে ভাবতে দাও। যদিও আমি তোমাকে অনেক পছন্দ করে ফেলছিলাম, তবুও বললাম না। তবে বললাম কালকেই বলবো। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। আচ্ছা তোর বাবার ব্যাপারে কিছু বলি নেই। তোর বাবার বাবা মানে তোর দাদা দাদি কেউই বেঁচে ছিল না, তবে তোর বাবা তোর দাদার একমাত্র সন্তান ছিল, তাই সকল সম্পত্তি তোর বাবার নামই হয়ে যায়। সেই ছিল আমার থেকে 2 বছরের বড়, মানে সে অনার্স 1ম বর্ষে পড়তো। কিন্তু তোর নানা ছিল ওখানে জমিদার, তা তোর বাবার সম্পত্তির তুলনায় অনেক বেশি। পরের দিন যখন কলেজে গেলাম, তখন তোর বাবা আমার কাছে এসে জানতে চাইলো আমার মতামত কি। আমিও হ্যাঁ বলে দিলাম। এইভাবেই চলতে থাকে আমাদের দিনকাল। আমাদের বাসা থেকে ওদের বাসা অনেক দূর, আর কলেজটাও অনেক দূর, যেই কারণে বাবা মানে তোর নানা কিছুই জানতে পারেনি। কেটে যায় 3টা বছর। এরই মাঝে আমাদের সম্পর্ক আরো গভীর হয়। এর মাঝেই ঘটে একটা অঘটন। আমার বাবা মানে তোর নানা আমার জন্য পাত্র দেখে থাকেন। বাবা মানে তোর নানা আমি বিয়ে করব না। কেন বিয়ে করবি না? আমার একটা ভালো ছেলেকে পছন্দ হয়েছে, আর আমি চাই ওই ছেলেকেই তুই বিবাহ করবি, ওর কাছে তুই সুখে থাকবি। মা ছেলেটা ভালো চাকরি করে, অন্য জায়গায় তখন জমিদার না থাকলেও আমাদের এখানে ছিল। আমি কোনো দ্বিতীয় কথা শুনবো না, আমার কথাই শেষ কথা। আমি আর ওখানে কিছুই বলতে পারলাম না। আমরা 2 ভাই বোন, মানে আমার বড় আরো একজন ভাই ছিল, মানে তোর মামা। সে আমাকে খুব ভালোবাসতো। আমি তার কাছে গিয়ে তোর বাবার কথা বললাম, ভাই তুমি আমাকে একটা সাহায্য করো। তারপরে আমি সবকিছু বললাম, আর বললাম আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, না হলে মরে যাব। আচ্ছা আমি বাবাকে বুঝিয়ে বলবো। তোর মামা আমার আর তোর বাবার কথা বলেন, কিন্তু তিনি আরো ক্ষেপে যান। আরো 1 সপ্তাহের মধ্যে আমার বিবাহ দিতে চান। পরের দিনই আমি তোর বাবাকে সবই বলি, আর প্ল্যান করে আমরা পালিয়ে অন্য কোথাও চলে যাব। পরের দিন রাত্রে আমি আর তোর বাবা পালিয়ে চলে আসলাম চট্টগ্রামে। এখানে তোর বাবা একটা চাকরি নেয়, আর দিনকাল ভালো মতোই কাটতে থাকে।
এর 1 বছর পরে জন্ম হয় তোর বড় ভাই বা রাজীব। রাজ তোর থেকে 6 বছরের বড়। দেখতে দেখতে চলে যায় আরো অনেক বছর। তখন তোর ভাইয়ের বয়স 10 বছর, মাত্র কিছুটা বুঝতে শিখেছে। এরই মধ্যে একদিন তোর বাবা অফিসের কাজে ঢাকা আসেন, সাথে আমি এবং রাজু আসলাম। এইখানে আসার পরে অফিসের কাজ শেষে 2-3 দিন ঘুরলাম, পরের দিনই চলে আসবো, তাই আজকে মার্কেটে বের হলাম। মার্কেট শেষ করতে করতে রাত প্রায় হয়ে গেল। তখন ফিরতেছিলাম, আমরা গাড়ির পিছনের সিটে আর তোর বাবা ড্রাইভিং করতেছিল। রাত 12টার ওপাশ এপাশ হবে, রাস্তায় অনেকটা ফাঁকা। তখনই তোর বাবা খেয়াল করলো যে গাড়ির সামনে কোনো ছোট বাচ্চা এসে পড়েছে, আর তখনই তোর বাবা হার্ড ব্রেক প্রেস করে। গাড়ি থেকে নেমেই দেখে তুই, ওপাশে কাউকে দেখা যায় না। অনেকক্ষণ ওয়েট করেও কাউকে পাওয়া যায়নি, যেই কারণে তোর বাবা তোকে নিয়ে নেয়। যদিও তোর আসল বাবা মাকে খুঁজে না পায়, তাহলেই তুই আমাদের সন্তান হয়েই থাকবি। বলে রাখাই ভালো যে আবির বা আব্দুল্লাহ পার্টি থেকে অনেকটাই দূরে এসে পড়েছে, যেই কারণে আশেপাশের লোক দেখা যায়নি। আরো একটা কথা, তখন যেই খবর বিজ্ঞাপন দিবে তাও বেশি অ্যাভেলেবেল ছিল না। তখন বাবারও বেশি বড়লোক ছিল না, তাই রিপোর্টও করতে পারেনি, বা দিলেও এত দূর পর্যন্ত পৌঁছায়নি। তারপরে সেইখান থেকে তুই আমাদের ছোট ছেলে যেহেতু আমার বাসা ছিল চট্টগ্রামে আর কক্সবাজার থেকে একবারেই কাছাকাছি, তাই তোকে আর তোর বড় ভাইকে প্রতি সপ্তাহে নিয়ে যাওয়া হতো সমুদ্র সৈকতে। আর যখনই তোর বয়স 7 হয় আর তোর ভাইয়ের বয়স 13, তখনই প্রায় তোরা দুজনই সমুদ্রের পাড়ে চলে যেতি, না করলেও শুনতি না। এই কারণে আমি বলেছিলাম এইখানে অনেকটাই আমি চিনি। যখন আমি আর আমার বন্ধু যখন সমুদ্রের পাড়ে ঘুরতে গিয়েছিলাম, তখনই বলেছিল ওখানে অনেকটাই আমি চিনি। 1 বছর পরে যখন তোর বয়স 8 বছর, তখন তোর বাবা একদিন ঘুরতে যায় ঢাকা, তবে গিয়েছিল একটা কাজ। তখন তোর মামার সাথে তোর বাবার দেখা হয়। তোর বাবাকে তোর মামা আগে থেকেই চিনতো, যেই কারণে চিনতেই কোনো সমস্যা হয়নি। কেমন আছেন? ভালো। আপনি? ভালোই। ভালো না আপনাদের কথা বলে, এখন প্রায় মৃত্যুর শয্যায়। মৃত্যুর আগে আপনাদের দেখে যেতে চান। আচ্ছা, আমরা 2 দিন পরেই যাব। এরপরেই তোর নানা আমাদের মেনে নেয়। দুই দিন পরে আমরা আমাদের আগের বাড়িতে যাই। গিয়েই দেখি বাড়িটা অনেক আগের মতোই আছে, তবে গ্রামটা অনেক চেঞ্জ হয়ে গেছে। কেমন আছেন বাবা? বাবা কিছু বললেন না, তারপরে আমাকে ধরে কেঁদে দিলেন আর বললেন, আমার সাথে এতটা রাগ করে থাকতে পারলি মা? আমি তোকে কিছুদিন পরেই মেনে নিয়েছিলাম। তা ওরা দুজনকে? ওরা তোমার 2 নাতনি, ও হলো রাজু আর অন্যজন আবির। তবে তুই যে আমার আসল সন্তান না এটাও বলিনি, যেই কারণে এখন পর্যন্ত কেউই জানতো না। দাদু তারপরে আমাকে বুকে নেয়। এরপরে 1 সপ্তাহের মাঝে আকস্মিক ভাবেই তোর নানা ভালো হয়ে যায়। এভাবেই চলছিল আমাদের দিনকাল, বেশ সুখেই ছিল। তবে এর মাঝে একটা ঝড় চলে যায়। এরপরে যখন তোর বয়স 15 আর তোর বড় ভাইয়ের বয়স 21, তখনই তোর বাবা, জেঠা আর তোর নানা যায় একটা উকিলের কাছে। কেননা তোর নানা তোর বাবা আর জেঠাকে সকল সম্পত্তি লিখে দিতে চাইছে। তবে তোর জেঠার কোনো সন্তান ছিল না। যখন ওনারা গাড়ি নিয়ে বাসায় ফিরছিল, তখনই একটা বড় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ওনারা 3 জনই মারা যায়। ওনাদের শোকে আমরা ঠিক মতো কিছু করতে পারতাম না। তখন সংসার সামলায় তোর বড় ভাই। এভাবেই চলতে থাকি দিনকাল। এরপরে অপবাদী তুই বাড়ি থেকে এসে পড়েছিলি, আর কিছুই বলা লাগবে না, তারপরে তুই সবই জানি। এবার বর্তমানে ফিরা যায়। তখনই খেয়াল করলাম সবারই চোখে পানি। এরপরে মা ভাবি অনেক থাকতে বললে, কিন্তু আমি থাকলাম না অপবাদের জন্য। যেই দিনই সবকিছু ঠিক হবে সেই দিনই আমি আসব। এরপরে আমি আর বাবা সেইখান থেকে চলে আসলাম। যদিও আসতে মন চাইছিল না, তবুও আসতে হবে। পরের দিন আমি চলে গেলাম অফিসে। কিরে আন্টি কেমন আছে? ভালো, শরীর দুর্বলের জন্য একটু অসুস্থ হয়ে গিয়েছিলেন। ও আচ্ছা। সেই দিনের মতোই কাজ করে এসে পড়লাম বাসায়। রাত্রেই বাবা বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে আসলে। খাওয়ার সময়, 2 দিন পর তোকে ইউকেতে যেতে হবে একটা কাজ, ওখানে একটা ডিল করতে হবে। আমাদের যে একটা ব্রাঞ্চ আছে ওইখানে যাদের কাজটা ভালো হবে তাদেরই কাজটা দেব। আচ্ছা, তবে আমি গেলে জয়কেও সাথে নিয়ে যাব। ঠিক আছে। পরের দিন তোকে আমার সাথে ইউকেতে যেতে হবে। কেন? একটা কাজেই যেতে হবে আমাদের কোম্পানি, আর গেলে তুই তোর বিয়ের জন্য সব মার্কেট করতে পারবি। আচ্ছা যাব। কবে যাবি তাই বল। আগামী পরশুদিন। আচ্ছা, তুই আমাকে যখনই বলবি তখনই। আচ্ছা। কেটে গেল আরো 2 দিন। আজকে আমি আর জয় ইউকের এয়ারপোর্টে নামলাম। বাবা আগে থেকে একজনকে ঠিক করে রেখেছিলেন যে আমাকে এই কয়েকদিন সবকিছুই দেখিয়ে দিবে। এয়ারপোর্টে নেমে ওই ব্যক্তির সাথে পরিচয় হয়ে নিল। আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হোক। উপযুক্ত ব্যক্তিটির নাম এলডি। হ্যালো, আমি এলডি। আমি আব্দুল্লাহ। আমি জয়। তারপরে আমরা চলে গেলাম আমাদের বুক করা হোটেল। আমাদের সাথে এলডিনও গেল। আর বাবা আমার সমবয়সী একজনকে ঠিক করেছে, বা এলডিন আমাদের সমবয়স।
একদিন পরেই যেতে হবে কাজে, তাই আমি এবং জয়ই এক রুমে থাকলাম আর এলডিন অন্য রুম। যেহেতু আমাদের সমবয়সী তাই আপন করে নিতে কোনো সমস্যা হয়নি। এইদিকে আমি আর জয় প্ল্যান করতে লাগলাম একটা সারপ্রাইজ, আর সেটা তা কথা পাকানো যাবে। আচ্ছা তুই কি করতে চাচ্ছিস? আচ্ছা একটু গরিব সেজে গেলে কি হবে? মজাই হবে। আচ্ছা এখন ঘুমাই, যা কালকে এমন ড্রেস শপিং করতে যাব। আচ্ছা শুভ সকাল, সরি রাত। পরের দিন সকালে ফ্রেশ হয়ে আমরা তিনজনই সকালের নাস্তা করে নিলাম। এইদিকে জয় আমার সাথে এসে পড়ায় তাদের কোম্পানিতে তার বাবাই যাচ্ছেন এখন। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই জয় না থাকলে তার বাবাই অফিসে। অপরদিকে আমার বাবাও আমাদের কোম্পানির কাজ করছেন, কেননা আমি এখনো জয়েন করি। দেখতে দেখতেই বিকাল হয়ে গেল। আচ্ছা এইখানে কম দামি কাপড় কোথায় পাওয়া যায়? কেন এইগুলো কেন? তারপরে আমি আমাদের প্ল্যান বললাম ওকে। ও শুনে হাসতে লাগলো আর আমাদের একটা শপিংয়ে নিয়ে গেল। আমরা তিনজনই পরিমাণ মতোই শপিং করলাম। এইদিকে কালকে কি হবে তা ভেবে আমরা কেমন যেন হাসি পাত। তারপরে হোটেলে ব্যাক করলাম। পরের দিন সিম্পল ড্রেস আপ নিয়ে চললাম অফিসের দিকে, আর সাথে জয় এবং এলডিনা। তিনজনের গায়ে সাধারণ ড্রেস পর ঠিক জায়গা মতো এসে যখন আমরা গেট দিয়ে ঢুকতেই যাব তখন দারুণ, আপনারা এখানে কেন এসে? এইখানে সবাইকে ঢুকতে দেওয়া হয়। এর মধ্যে ম্যানেজার এসে, স্যার ভিতরে আর। ম্যানেজারকে স্যার বলতে দেখে দারোয়ান বেশ অবাক হল। আর সরি বলস, আপনারা তো বুঝছেন না এখানে ম্যানেজার কেমনে চিন। আমি আমার প্ল্যানের কথা বাবাকে আগেই বলেছি, আর বাবা ম্যানেজারকে বল উনি যেন আর কাউকে না বলেন, এটাও বাবা বলে। আচ্ছা আপনি ভিতরে। আমরা তিনজনই ভিতরে প্রবেশ করলাম, তখনই দেখি অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে, কেননা সবার ভালো ড্রেসের মাঝে আমাদেরই খারাপ। আমরা গিয়ে একটা জায়গায় বসে পড়লাম আর খেয়াল করে আমাদের সবাই কিছুটা এড়িয়ে চল। তবেই আমার হাসি পাচ্ছিল এই ভেবেই যখনই আমি স্টেজে উঠব তখন তো সবাই ভূত দেখার মতো চমকে না। অনেক মেয়ে ছিল, আবার কেউ কেউ ঠাট্টা বিপ্লব না করে আমাদের দেখে হয়তো মনে মনে ভাবে আমাদের এখানে ঢুকতে দিয়েছে। এবার প্রধান অতিথিকে মঞ্চে আমন্ত্রণের জন্য অনুরোধ করা হল। মিস্টার আব্দুল চৌধুরী, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হল। সবাই উস্কিয়ে জনতার মতো তাকিয়ে আছে কে মঞ্চে। যখন আমি মঞ্চে পৌঁছালাম তখনই ম্যানেজার আমাকে স্বাগতম জানায়, আর যারাই আমাকে দেখে হাসছিল তাদেরই চোখ বড় হয়ে। আমি অনেকগুলো থেকেই সিলেক্ট করে এখানকার স্থানীয় কোম্পানিকে নাম জিসি বলেই রাখা। জয়দের ওখানে রেখে আমি ম্যানেজারের রুমে এসে আর সেইখান থেকে আমি উক্ত কোম্পানিকে সিলেক্ট করি। এবার মেন অনুষ্ঠান শুরু। আমার সাথে অনেকেই কথা বলতে আসলো, আমিও তাদের সাথেই কথা বলি। এরপরই আমরা চলে আসি। নেক্সট পর্বটি অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো সবাই চোখ রাখুন। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।